কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এই ষড়রিপু সৃষ্টির আদি লগ্ন থেকেই প্রবাহিত হয়েছে মানবজাতির সাথে সাথেই সামাজিক কুসংস্কার বা গোপন অন্যায়। ফলস্বরূপ অন্ধকার আঁতুর ঘরে জন্ম দেয় কোনো অশুভ শক্তির। আর ঠিক তখনই সেই অশুভ শক্তিকে পরাস্ত করতে এই পৃথিবীতে মহাকাল মানব রূপে আবির্ভূত হন। শুরু হয় পিশাচ বধের লড়াই। কিন্তু কে জিতবে সেই লড়াইয়ে? নমস্কার, থ্রিলিং থার্সডেতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন সুলেখক হেমন্ত দত্তের কাহিনী মহাকালের আবির্ভাব ও পিশাচবধ। আজকের গল্প পাঠে রয়েছে ব্রতদীপ। অন্যান্য চরিত্রে প্রীতম, বর্ণিশা, ইভান, অর্পিতা, শ্রেয়সী, রক্তিম, অমিত, আফরোজা এবং সঞ্জীবন। গল্পের সূত্রধারে আমি সায়ন্তন। শব্দ সংযোজন অমিত। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শঙ্খ। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। সমগ্র পরিবেশনা ও পরিচালনায় টিম থ্রিলিং থার্সডে। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন মহাকালের আবির্ভাব ও পিশাচবধ। কিরে মেয়ে, কিছু বুঝেছিস? শিরশিরে গলাটা শুনেই যজ্ঞকুণ্ডের সামনে উপবিষ্ট মহিলাটি ঈষৎ মাথা নাড়ল। যজ্ঞকুণ্ডের অপর প্রান্তে জটাধারী শীর্ণকায় মহিলাটি অট্টহাস্য করে উঠল প্রচণ্ড জোরে। পারবি পারবি, ধীরে ধীরে আরো বুঝতে পারবি, আরো পারবি। কেউ আর তোকে বাঁচা বলবে না, কেউ না। জটাধারী শীর্ণকায় মহিলার অট্টহাসিতে যজ্ঞের সামনে উপবিষ্ট মহিলাটি এবার একটু কেঁপে উঠল। ঈষৎ স্ফীত মাতৃজঠরে অজান্তেই একবার হাত বোলালো সে, কিন্তু কোনো মাতৃ সুখ যেন অনুভব করল না, বরং বুকের ভেতর একটা অস্বস্তি। কেন এমন হচ্ছে? এত বছর পর অনুর্বর জমিতে ফসল ফলেছে বলে, নাকি এভাবে ফলেছে বলে? উপবিষ্ট মহিলাটি কি শীর্ণকায় মহিলাটি বলল, যেটা আনতে বলেছিলাম এনেছিস, দে, আমাকে দে। ব্যাগের ভেতর থেকে বের করলো একটা কালো মাদি বিড়াল। বিড়ালটা এতক্ষণে কোনো কারণে ব্যাগের ভেতর নিশ্চুপ হয়ে বসেছিল। হয়তো আগামী পরিণতিটা সে বেশ কিছুটা আগেই উপলব্ধি করেছে, তাই এমন নিশ্চুপ হয়ে প্রহর গুনছিল। এখন ব্যাগ থেকে বের হতেই একটা মৃদু গড়গড়া আওয়াজ তুলল মুখে। জটাধারী মহিলাটি বেশ কিছুটা এগিয়ে এসে ছু মেরে নিয়ে নিল বিড়ালটাকে। তারপর তার গলাটা দৃঢ় মুষ্টিতে ধরে চকচকে চোখে বলল, বাহ বাহ, দারুণ! এটাই তো আমার কাজ সম্পূর্ণ করবে রে। বিড়ালটা জটাধারী মহিলার মুষ্টির ভেতর ছটফট করতে লাগলো। মুখে গড়গড় আওয়াজটা এবার যেন বেশ কিছুটা আতঙ্কের। সেদিকে তাকিয়ে জটাধারী মহিলা একই রকম শিরশিরে গলায় বলল, কি রে, কষ্ট হচ্ছে? আর বেশিক্ষণ তোকে কষ্ট দেব না, এই তো সময় হয়ে গেল। বলি পূর্বের আসনে ফিরে গেল সে। ঘন জঙ্গলের মধ্যে অন্ধকার একটু একটু করে গাঢ় হচ্ছে। আগুনের শিখাটাও যেন লক লক করছে কিছু গ্রাস করার জন্য। আর তার সামনে উপবিষ্ট এই জটাধারী মহিলার অতিপ্রাকৃত কার্যকলাপ, এই সব মিলিয়ে উপবিষ্ট মহিলাটির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কিন্তু তার যে হাতে অন্য কোনো উপায় নেই। আজ 5 বছর হতে চলল তার বিয়ে হয়েছে, কিন্তু এখনো সে কোনো সন্তানের জন্ম দিতে পারেনি। শাশুড়ির প্রতি মুহূর্তের অশ্লীল শব্দবান আর স্বামীর অবহেলায় সে অতিষ্ঠ হয়ে উঠেছিল।
হতাশার প্রান্ত সীমায় উপস্থিত হয়ে যখন সে ভয়ঙ্কর পথ বেছে নিতে চলেছিল, তখন হঠাৎই সাক্ষাৎ হয়েছিল এই শীর্ণকায় জটাধারী মহিলার সাথে। তাও হয়ে গেল সেটা মাস 6। এই 6 মাসে নিয়ম করে সে এসেছে ঘন জঙ্গলের মধ্যে নির্দিষ্ট দিন ধরে। শাশুড়ি আর স্বামীকে বুঝিয়েছে সন্তান লাভের আশায় একটা নির্দিষ্ট তিথিতে উপবাস করে মন্দিরে পুজো দেয় সে। প্রথম প্রথম তাদের মধ্যে সন্দেহ দেখা দিলেও যখন তারা তার সন্তান সম্ভাবনার কথা জানতে পারে, তখন সন্দেহের কালো মেঘ সরে গিয়ে খুশির আলো জায়গা করে নেয় তাদের চোখে মুখে। শব্দমানও অন্তর্হিত এখন, বরং তার জায়গায় বাক্য বেশ শ্রুতিমধুর। স্বামীর অবহেলাও পরিবর্তিত হয়েছে যত্নে, কিন্তু এসব সত্ত্বেও তার মনে যেন কোনো খুশি নেই, কোনো শান্তি নেই। মনের ভেতর সবসময় কেমন একটা অশান্তির ঝড় চলছে। মন যেন বলছে ভয়ঙ্কর কেউ আসতে চলেছে, কিন্তু কে সে? জটাধারী মহিলা বিড়ালটার কপালে একটা রক্ত তিলক কেটে দিল। তারপর হঠাৎই শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরল বিড়ালটার গলাটা। বিড়ালটাও বেশ কিছুক্ষণ ছটফট করে মুখের যন্ত্রণার আওয়াজটা তুলে স্থির হয়ে গেল। জটাধারী মহিলাটি একটা ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে তীব্র বেগে বিড়ালটার মৃতদেহ নিক্ষেপ করল যজ্ঞের আগুনে। তীব্র কটু গন্ধে ভরে গেল চারপাশ। ধোঁয়ার একটা কুণ্ডলী পাখি উঠল যজ্ঞের আগুন থেকে। উপবিষ্ট মহিলাটির সমগ্র শরীর যেন নড়ে উঠল ধোঁয়ার গন্ধ আর এই দৃশ্য দেখে। পেটের ভেতর কিছু যেন দাপাদাপি করছে তার। কেউ যেন ভয়ঙ্কর বেগে নড়ছে পেটের ভেতর। গাটা গুলিয়ে উঠছে, মনে হচ্ছে পেটের ভেতর থেকে সবকিছু বের হয়ে আসবে। কয়েকবার বমি করার চেষ্টাও সে করেছে। কান মুখ ঝাঁঝা করছে তার, কিন্তু জটাধারী মহিলাটি যেন এসব কিছু গ্রাহ্যই করল না। সে আগুনে আরো বেশ কিছুটা কাঁচা রক্ত ছিটিয়ে শুরু করল মন্ত্রোচ্চারণ। ওং নমঃ পিশাচ সংজ্ঞা দেহিমায় মম পূজাতং গ্রহণাদেহা নমঃ নমঃ। ওং নমঃ পিশাচ সংজ্ঞা দেহিমায় মম পূজাতং গ্রহণাদেহা নমঃ নমঃ। কিন্তু উপবিষ্ট মহিলাটির কানে সেসব কিছুই যেন পৌঁছল না। তার কানে এখন তালা পড়ে গেছে যেন। চোখের সামনে সবকিছু আবছা ধোঁয়া। শরীরটা হঠাৎই তার থরথর করে কেঁপে উঠল, আর সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শুধু চোখ বুঝতে বুঝতে দেখল অগ্নিকুণ্ডের উপরে ধোঁয়ার কুণ্ডলিতে ভেসে রয়েছে ছোট্ট একটা শিশুর মূর্তি। কিন্তু এ কি? ছোট্ট শিশুর হাতে ধরা ওটা কি? শিমুলতলি নদীর ঘাটে বসে এক দৃষ্টি নদীর জলের দিকে তাকিয়েছিল প্রভা। দূরে নদীতে কেউ একটা নিজের মনে গান গেয়ে চলেছে। সেদিকে এক পলক চোখ তুলে তাকালো প্রভা। মনের ভেতর কেমন যেন একটা হাওয়া বয়ে গেল শনশন করে। বাবার কঠিন কঠোর মুখটা ভেসে উঠল মনের পর্দায়, সাথে বজ্র নির্ঘোষ। এই, এক্ষুনি বের হয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। আজ প্রায় 6 মাস হলো সে তার পিতৃগৃহ ত্যাগ করে গ্রামের কিনারায় বসতি স্থাপন করেছে তার স্বামীর সাথে। 6 মাস আগের সেই সন্ধ্যার ঘটনাটা মনে পড়তেই মনের ভেতরটা কেমন শিরশির করে উঠল তার। সেদিন প্রভা মহাদেবের সামনে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতির প্রস্তুতি নিচ্ছিল। তখন বাবা গিয়েছিল পাশের গায়ে যজমানের বাড়িতে। জানিয়ে গিয়েছিল সেখানে রাতটা কাটিয়ে সকাল হলেই ফিরে আসবে। তাই প্রভা বাড়ির কাজ দ্রুত সেরে যখন সন্ধ্যারতির জন্য তৈরি হচ্ছিল, তখনই বাইরের দরজায় টোকা পড়ল। এক মুহূর্ত চমকে উঠল প্রভা। তারপর উঠে দরজা খুলে অবাক হয়ে গেল। দেখল এক সৌম্য দর্শন যুবক। যুবকটির চুল কাঁধ পর্যন্ত ছড়ানো, ফর্সা গায়ের রং, টিকালো নাক, গায়ে সাদা একটা কৌপিন, কাঁধে একটা ঝোলা, ডান হাতের দৃঢ় মুষ্টিতে ধরা একটা লোটা, মুখ কেমন থমথমে। প্রভা কৌতূহলী চোখে তার দিকে তাকাতে যুবকটি আলতো স্বরে বলল, আমি ভীষণ অসুস্থ বোধ করছি। আজ রাতের জন্য একটু আশ্রয় হবে? এক মুহূর্ত ভেবে দেখল প্রভা।
সে যে বাড়িতে একা, কি করে সে আশ্রয় দেবে ওই যুবককে? কিন্তু এই অসুস্থ মানুষটাকে ফিরিয়ে বা দেবে কি করে? আরও একবার যুবকের রক্তাক্ত থমথমে মুখের দিকে তাকালো প্রভা। কষ্ট সে মুখে স্পষ্ট। প্রভাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে যুবকটি মৃদুস্বরে বলল, আমি কালীশঙ্কর মুখার্জি। এই পথ ধরে যাচ্ছিলাম খেয়াঘাটের দিকে, যাব উত্তরে। কিন্তু দুপুর থেকেই শরীর ভীষণ খারাপ বোধ করছি। এতক্ষণ বসেছিলাম একটা গাছের তলায়। এখন সন্ধে নামতে একটা নিরাপদ আশ্রয়ের জন্য বেরিয়েছি। আর আর তাই। যুবকটির কথা শেষ হওয়ার আগেই প্রভা বেশ কিছুটা লজ্জিত হয়ে বলল, আপনি ভিতরে আসুন। যুবকটি ধীর পায়ে ভিতরে প্রবেশ করল। প্রভা দ্রুত একটা আসন পেতে দিল পিঁড়িতে। যুবকটি সেখানে বসতে বসতে বলল, বাড়িতে কি আর কেউ নেই? না, বাবা পাশের গায়ে যজমানের বাড়ি গেছেন, কাল সকালে ফিরবেন। কথাটা শুনেই যুবকটি দ্রুত আসন ছেড়ে উঠে পড়ল। প্রভা কিছুটা শঙ্কিত হয়ে বলল, কি হলো, উঠে পড়লেন কেন? তুমি বাড়িতে একা, তাই এই বাড়িতে আমার রাত্রিবাস শোভনীয় নয়। এতে তোমারও বদনামের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দেখি অন্য কোথাও আশ্রয় মেলে কিনা। প্রভা মৃদুস্বরে বাধা দিল। যুবকটি তা অগ্রাহ্য করে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। আর কয়েক পা গিয়েই হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল মেঝেতে। হাতে ধরা লোটাটাও একটা আওয়াজ তুলে ছিটকে পড়ল কিছুটা দূরে। ভয়ের একটা চিৎকার করে প্রভা ছুটে গেল। তারপর প্রায় অচেতন দেহটাকে শরীরের সমস্ত শক্তি জড়ো করে তুলে নিয়ে শুইয়ে দিল বিছানায়। উদ্বিগ্ন চোখে প্রভা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল যুবকের থমথমে মুখের দিকে। তারপর দ্রুত গিয়ে রান্নাঘর থেকে একটা পাত্রে বেশ কিছুটা দুধ গরম করে এনে সযত্নে পান করালো যুবকটিকে। তারও বেশ কিছুটা পরে জ্বরের ঘোরে ডুবে যাওয়া একটা মানুষকে আলতো হাতে শুইয়ে দিল বিছানায়। রাত তখন অনেক গভীর। হঠাৎ একটা চাপা গোঙানির আওয়াজে ঘুম ভেঙে গেল প্রভার। কান পেতে শুনল আওয়াজটাকে। তারপর বিছানা ছেড়ে দ্রুত উঠে গেল পাশের ঘরে। দেখল যুবকটি জ্বরে কাঁপছে প্রবলভাবে। এক মুহূর্ত ভাবল প্রভা। তারপর বেশ কয়েকটা ভারী কম্বল এনে একে একে চাপালো যুবকের দেহে, কিন্তু কাঁপুনি যেন তার কিছুতেই থামল না। প্রভা অস্থির হয়ে উঠল, সে কি করবে এখন? যুবকটি যন্ত্রণাক্লিষ্ট মুখের দিকে তাকালো। সে দেখল ফর্সা গালে চাপ চাপ রক্তের আভা। ঠোঁট দুটো কাঁপছে থরথর করে। বিশাল শরীরটার কাঁপুনি যেন থামছেই না। দ্রুত পায়ে এগিয়ে গেল মহাদেবের আসনের দিকে। ছোট্ট বেদিতে উপবিত মহাদেবের সামনে হাঁটু গেড়ে বসে চোখ বুজে থাকলো কিছুক্ষণ। মনে মনে নিবেদন করলো অনেক কিছুই। তারপর ধীর পায়ে উঠে সে এগিয়ে গেল যুবকটির বিছানার দিকে। তার শরীরটা এখনো কাঁপছে প্রবলভাবে, মুখে চাপা গোঙানি। এক মুহূর্ত যেন প্রভার মনে হলো এই যুবকের সাথে তার আরাধ্যা দেবতার মুখের বড় মিল। নিজেকে এক মুহূর্ত গোছালো প্রভা। তারপর ধীর ভঙ্গিতে বিছানায় উঠে যুবকের কম্পিত দেহটাকে আঁকড়ে ধরল নিজের শরীরটা দিয়ে। মনে মনে মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করল, হে ঈশ্বর, তুমি দেখো। তারপর কম্পিত দেহটাকে নিজের শরীরের সমস্ত তাপ দিয়ে চেষ্টা করল স্থির করার। কত সময় এভাবে প্রভা যুবকটিকে আঁকড়ে ধরেছিল তা তার খেয়াল নেই। বাইরের দরজায় আঘাত পড়তেই চকিতে ঘুমটা ভেঙে গেল তার। তাকিয়ে দেখল সকাল হয়ে গেছে। দ্রুত বিছানা ছেড়ে উঠে এসে খুলল দরজাটা। আর দরজাটা খুলেই দেখল বাইরে দাঁড়িয়ে তার বাবা। বাবা কিছু একটা বলতে গিয়েও প্রভার আলু থালু বেশ দেখে কিছুটা কঠিন হয়ে জিজ্ঞেস করল, তো এরকম লাগছে কেন? শরীর কি ঠিক নেই? প্রভা কিছু উত্তর দেওয়ার আগেই দেখল যুবকটিও এসে দাঁড়িয়েছে উঠোনে। সেদিকে চোখ পড়তেই প্রভার বাবা যেন দপ করে জ্বলে উঠল। এ তো তোকে বাড়িতে একা রেখে গেছি বলে তুই এত বড় সুযোগ নিয়েছিস? ঠিক, বেরিয়ে যা, বেরিয়ে যা এক্ষুনি। তোর জন্য আমি নরকগামী হতে পারবো না। এক্ষুনি বেরিয়ে যা, এক্ষুনি।
যা। প্রভা দু চোখে জল নিয়ে বাবাকে বোঝাতে চাইল কিছু, কিন্তু শুদ্ধাচারী ব্রাহ্মণ হরিমোহন চাটুর্যে সেসব কথায় কর্ণপাত করল না। ভীষণ অগ্নিশর্মা হয়ে প্রভাকে টপকে যুবকটিকে টপকে ঢুকে গেল ভিতরে। প্রভা কেঁদে চলল আরো কিছুক্ষণ। বাবা, বাবা আমার কথা শোনো বাবা। একটু পরে কাঁধে হাত পড়তেই চমকে তাকিয়ে দেখল যুবকটি স্থির চোখে তাকিয়ে আছে তার দিকে, মুখে এক শান্ত সৌম্য ভাব। জানে না প্রভার সেই মুহূর্তে কি হয়েছিল, কিন্তু সে সবকিছু ভুলে ঝাঁপিয়ে পড়ল যুবকটির বুকে। তারপর দুই হাতে আঁকড়ে ধরে কাঁদতে শুরু করলো হাউ হাউ করে। যুবকটি শুধু শান্ত স্বরে বলল, চলো, এবার যে যেতে হবে। নদীর ঘাট থেকে উঠে প্রভা কলসিটা নিয়ে এগিয়ে গেল নদীর দিকে। আর ঠিক তখনই পেটের ভেতর কেউ যেন নড়ে উঠল। ঈষৎ স্ফীত মাতৃজঠরে আলতো হাত রাখল প্রভা। কেমন একটা মাতৃসুখ অনুভব করল সে। কালীশঙ্কর মুখার্জির সন্তানকে গর্ভে ধারণ করার জন্য মনে মনে গর্বিত হল। মনের মধ্যে সেই খুশি, সেই গর্বটা নিয়ে নদীর জলে নামল প্রভা। কিছুটা অবচেতন থাকার জন্য হাতের কলসি জলে বেশ খানিকটা গড়িয়ে গেল। মুখে একটা আওয়াজ তুলে একটু ঝুঁকে কলসিটা ধরতে গেল আর পা হাতে গড়িয়ে গেল নদীর ভেতর। কিন্তু যতটা সম্ভব দ্রুত ঝাড়া দিয়ে নিজেকে তুলল জলের উপর। আর ঠিক তখনই প্রভার থেকে কয়েক হাত দূরে জলে একটা আলোড়ন সৃষ্টি হল। ভয়ঙ্কর কিছু যেন ঘুরছে জলের তলায়। ভয়ে বুক শুকিয়ে গেল প্রভা। একটু পরেই হিংস্র প্রাণীর মুখটা ভেসে উঠল জলের উপর। করাতের মতো দাঁতগুলো সূর্যের আলোয় চকচক করে উঠল। ভয়ঙ্কর হিংস্র কুমিরটা প্রভাকে লক্ষ্য করে এগিয়ে এলো জল কেটে। প্রভার শরীরটা যেন ভয়ে অবশ হয়ে গেল। ঘুরতে চাইল কিন্তু পারল না। হিংস্র প্রাণীটা বিশাল এক হাঁ মুখ নিয়ে গিয়ে খেতে এলো প্রভাকে। প্রভাও ভীষণ ভয়ে চোখ বুজে ফেলল। আর ঠিক তখনই অনুভব করলো তার পেটের ভিতর থেকে কেউ যেন সজোরে লাথি মারল নদীর জলে। প্রভার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল তাতে। আর তাকিয়ে দেখলো ভয়ঙ্কর হিংস্র কুমিরটার শরীরটা একটু শূন্যে উঠে ছিটকে পড়ল কিছুটা দূরে। এরকম অলৌকিক আশ্চর্য ঘটনায় প্রভার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। কয়েক মুহূর্ত পরে নিজের শরীরটা জলের উপর ভাসিয়ে ফিরতে শুরু করলো প্রভা। আর ফিরতে ফিরতেই শুনতে পেল কেউ যেন চিৎকার করে বলছে, আমি আসছি প্রতিশোধ নিতে। প্রসব যন্ত্রণা দাঁত চেপে সহ্য করতে চাইছে সরোজ, তবু মুখ দিয়ে চাপা গোঙানিটা বের হয়ে আসছে। এই মুহূর্তে সে শুয়ে আছে খড়ের বিছানাটায়। দাইমা নিজের মনে প্রস্তুতি নিয়ে চলেছে আসন্ন সন্তান প্রসব ক্রিয়ার। আরও দুই একজন মহিলা কাপড়ের ছোট ছোট টুকরো কাঁথার মতো ভাঁজ করে রেখেছে মেঝের উপর। কিন্তু সরোজের মনে যেন কেমন একটা আশঙ্কার ঢেউ, এবং সেই ঢেউ যেন প্রসব যন্ত্রণাকে ছড়িয়ে দিয়েছে তার বুকের ভিতর। সেদিন অগ্নিকুণ্ডের উপরে ধোঁয়ার কুণ্ডলিতে যে শিশুটার অবয়ব দেখেছিল, তারপর থেকেই তার মনে ভয়ঙ্কর এক দুশ্চিন্তা ঘুরপাক খেয়ে চলেছে প্রতিনিয়ত। এখনো চলছে। মন শুধু বলে চলেছে, ওই ছোট্ট শিশুর অবয়বটার হাতে ওরকম মাথার খুলি কেন ছিল? কিসের ইঙ্গিত দিচ্ছে সেই খুলি? পেটের ভেতর আরো একবার ভয়ঙ্কর আলোড়ন শুরু হলো সরোজের। মুখে প্রসব বেদনার আওয়াজটা আপনা হতেই বের হয়ে এলো। দাইমা ছুটে এসে একবার নাড়ি মাপল, তারপর উপস্থিত মহিলা দুজনকে কিছু নির্দেশ দিল চাপা স্বরে। কয়েকটা মুহূর্ত, আর তারপরই নাড়ি ছিঁড়ে বের হলো সে, রক্ত স্নাত হয়ে। তীব্র যন্ত্রণা প্রশমিত হতে আপনা হতেই সরোজের চোখ বুজে এলো। কিন্তু মাত্র কিছুটা সময় হঠাৎ তীব্র চিৎকারে চোখ খুলে তাকালো সরোজ, আর যা দেখলো তাতে তার বুক ফাঁকা হয়ে গেল। ন্যাকড়ার পুটলিতে জড়ানো সদ্যজাত শিশু সজোরে খামচে ধরেছে দাইমার কণ্ঠনালী, আর সেখানের গভীর ক্ষত থেকে স্রোতের মতো নামছে তাজা লাল রক্ত।
তারপর মহিলা দুটি ছুটে এসে শিশুটিকে দাইমার কাছ থেকে এক প্রকার হ্যাঁচকা টানে ছড়িয়ে নিয়ে শুয়ে দিল মেঝেতে। আর দাইমার রক্তস্নাত শরীরটা একবার থরথর করে কেঁপে সশব্দে পড়ে গেল মাটিতে। সরোজের চোখ দুটো আপনা থেকেই বিস্ফারিত হয়ে গেল। বুকের ভেতরটা লাফিয়ে উঠল কাটা মাছের মতো। আর আবছায়া চোখে দেখল সদ্যজাতের চোখে এক রহস্যময় হাসি। সরোজের মুখ থেকে আপনা হতেই বের হয়ে গেল, এ কে? কালীশঙ্কর মুখার্জি বেশ কিছুটা উদ্বিগ্ন হয়ে পায়চারি করে চলেছে কুটির প্রাঙ্গণে। প্রভার সন্তান প্রসব আসন্ন। ভেতর থেকে প্রভার প্রসব বেদনার আওয়াজ শোনা যাচ্ছে। কালীশঙ্করের উদ্বিগ্নতার মাত্রা বেড়েই চলেছে প্রতি মুহূর্তে। শিমুলতলি থেকে একজনকে ধরে নিয়ে এসেছে। দাইমার কাজটা সেই করছে। ভিতরের আর্তনাদ আরও বেশ খানিকটা গভীর। কালীশঙ্করের ভেতরটাও ছটফট করে উঠল। এমনিতে ধীর শান্ত মানুষটার কি যে হয়েছে আজ। মনের মধ্যে কেমন যেন অজানা অনুভূতি। কেমন যেন মনে হচ্ছে যে আসতে চলেছে সে সাধারণ কেউ নয়। কেন যে এমন মনে হচ্ছে তা সে নিজেও জানে না। একটু পরে ঘরের ভেতর ছোট্ট শিশুর কান্নার আওয়াজটা ভেসে এলো। কালীশঙ্করের যেন এক পাহাড় উদ্বিগ্নতা নেমে গেল বুক থেকে। দ্রুত পায়ে কুটিরের দিকে এগিয়ে যেতে গেল। আর কুটির প্রাঙ্গণের লোমশ প্রাণীটাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল সে। কপালে উঠল অনেকগুলি চিন্তার ভাঁজ। একটা ছোট্ট কালো কুকুর। কালীশঙ্করের চোখ আপনা হতে স্ফীত হয়ে গেল। মনে মনে বলল, যা ভাবছি তাই কি তবে সত্যি হতে চলেছে? আর কিছু ভাবার আগে কুটিরের ভেতর থেকে মহিলাটি বের হয়ে এসে বলল, ছেলে হয়েছে গো ঠাকুর, ছেলে হয়েছে, আপনি ভেতরে আসুন। কালীশঙ্কর দ্রুত পায়ে ভিতরে ঢুকল। আর ভিতরে পা দিয়ে সদ্যজাত সন্তানকে দেখে সে কেঁপে উঠল। প্রভা কালীশঙ্করের মুখটার দিকে তাকিয়ে বলল, কি হলো? থেমে গেলে কেন? দেখো এগিয়ে এসে। কিন্তু কালীশঙ্কর ওই অবস্থাতেই দাঁড়িয়ে স্থির চোখে দেখে যেতে লাগলো সদ্যজাতকে। নরম কাপড়ে শুয়ে সে নেড়ে চলেছে তার পাগুলো। কিন্তু তার হাত অদ্ভুত মুদ্রায় ভাঁজ করা, যেন হাতে ধরে রেখেছে কোনো গদা জাতীয় কিছু। কালীশঙ্করের ঠোঁটের কোণে খেলে গেল এক অদ্ভুত হাসি। শাস্ত্রজ্ঞ পণ্ডিত কালীশঙ্কর বুঝে নিয়েছে কে এই শিশু। বুঝে নিয়েছে বাইরের ওই ছোট্ট ওই লোমশ প্রাণীটি কুটির প্রাঙ্গণে কেন এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে। কালীশঙ্কর তাই হাঁটু গেঁথে বসে পড়ল সদ্যজাতের সামনে। তারপর গম্ভীর স্বরে শুরু করল মন্ত্রোচ্চারণ। কলকল্লয়া বিদমাহে কলতিথ্যাদিমাহে তন্ন কলভৈরব প্রচোদয়াৎ। কলকল্লয়া বিদমাহে কলতিথ্যাদিমাহে তন্ন কলভৈরব প্রচোদয়াৎ। প্রভার স্থিমিত চক্ষু ঈষৎ বিস্ফারিত হল। সে জানে তার স্বামী কখনো এমন কাজ করে না যা অস্বাভাবিক বলে মনে হয়। তাই কান পেতে শুনতে চাইল সে দীপ্ত কণ্ঠে উচ্চারিত মন্ত্র। মন্ত্রের অর্থ উপলব্ধি করতে না পারলেও ইঙ্গিতটা উপলব্ধি করতে পারছে প্রভা। চোখ ফেরালো সদ্যজাতর দিকে। স্থির দৃষ্টিতে সেও লক্ষ্য করল সদ্যজাতের হাতের অদ্ভুত মুদ্রাটি। মনে মনে বলল, নদী পাড়ের সেই ঘোষণা কি তাহলে সত্যি হতে চলেছে? হঠাৎই মন্ত্রোচ্চারণ থেমে গেল। চমকে তাকালো প্রভা। দেখল তার স্বামীর মুখ ভীষণ কঠিন। সেখানে যেন দুশ্চিন্তার বলিরেখা স্পষ্ট। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কি 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 হলো গো? কালীশঙ্কর মৃদু একটা শ্বাস ছাড়ল। তারপর ঈষৎ গম্ভীর স্বরে বলল, কিছু না, তুমি বিশ্রাম নাও। বুড়ি ঘর থেকে বেরিয়ে গেল। প্রভার বুকের ভেতরটা কেঁপে উঠল হঠাৎই। মনের মধ্যে যে আনন্দ আর উত্তেজনা একটু আগে জন্ম নিয়েছিল তা যেন হঠাৎই অদৃশ্য হয়ে গেল। কোনো এক অজানা আশঙ্কায় চিবুক কঠিন হয়ে গেল আপনা হতেই।
কাঁপা কাঁপা দৃষ্টিতে আরো একবার তাকালো সদ্যজাতের দিকে। আর অবাক হয়ে দেখল সদ্যজাতের ঠোঁটের কোণে খেলা করছে রহস্যময় এক হাসি। কালীশঙ্কর উদ্বিগ্ন মুখে মেঠো রাস্তাটা ধরে চলেছে পাশের গ্রামের দিকে। আজ তার পুত্র চন্দ্রশেখরের 24 বছর পূর্ণ হল। তার হিসাব যদি নির্ভুল হয় তাহলে আজ থেকে চন্দ্রশেখরের মধ্যে প্রকাশ পাবে সেই দৈবিক গুণাগুণ। কিন্তু তার হিসেবে যে ধরা পড়েছে আরও একটা জিনিস। আর চন্দ্রশেখরের জন্ম মুহূর্ত থেকেই 24 বছর ধরে কর্মে অবসরে সেই হিসেবটাই দুলিয়ে দিচ্ছে তার অন্তরাত্মা। চন্দ্রশেখরের 24 বছর পূর্ণ হওয়ার মাহেন্দ্রক্ষণে প্রকাশিত হতে চলেছে আরও একটা শক্তি। সে শক্তি ভীষণ অশুভ, ভীষণ ভয়ঙ্কর। ঠাকুরমশাই, ঠাকুরমশাই দাঁড়ান। ডাকটা শুনেই থমকে দাঁড়ালো কালীশঙ্কর। দেখল শিমুলতলির দিক থেকে দুজন মধ্যবয়স্ক লোক দ্রুত পায়ে তার দিকে এগিয়ে আসছে। কালীশঙ্করের ভেতরটা কেউ যেন প্রবলভাবে নাড়া দিল। লোক দুটো কালীশঙ্করের দিকে আরও কিছুটা এগিয়ে গেল। তারপর তাদের মধ্যে থেকে একজন হাঁপাতে হাঁপাতে বলল, শিমুলতলিতে খুব বিপদ ঠাকুরমশাই, আপনি আপনি এক্ষুনি চলুন একবার আমাদের সাথে। কালীশঙ্করের এক মুহূর্ত মনে হলো তার শ্বশুরমশাইয়ের কি কিছু হয়েছে। বিগত বছরগুলোতে কালীশঙ্কর বেশ কয়েকবার চেষ্টা করেছে শ্বশুরমশাইকে বোঝানোর যাতে সম্পর্কটা আবার সহজ করে নেন, কিন্তু তাকে তার জায়গা থেকে নাড়ানো যায়নি একটুও। বেশ কিছু তীক্ষ্ণ বাক্য সহ্য করে প্রতি ক্ষেত্রেই কালীশঙ্করকে ফেরত আসতে হয়েছে। তবু এই মুহূর্তে শিমুলতলির বিপদের কথা শুনে কালীশঙ্করের শ্বশুরমশাইয়ের কথাই প্রথম মনে হল। তাই কিছুটা উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? আপনি আমাদের সাথে আসুন, আমরা যেতে যেতে সব বৃত্তান্ত জানাচ্ছি। বলি লোকটা তার সঙ্গীকে নিয়ে হাঁটা দিল শিমুলতলির দিকে। কালীশঙ্কর শিমুলতলিতে পৌঁছে দেখল শিব মন্দির চত্বরে বেশ কিছু লোক জড়ো হয়েছে। তাদের হাতে মোটা বাঁশের লাঠি, মুখ থমথমে। কালীশঙ্কর চকিতে একবার চোখ বুলিয়ে নিল চারপাশটা। এই দিনের বেলাতেও চারপাশটা যেন বড় বেশি শুনশান বলে মনে হচ্ছে তার। আস্তে আস্তে লোক দুটির কাছে যেটুকু শুনেছে তা হলো সকাল থেকে শিমুলতলিতে নাকি বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। নবীনদের গোশালা থেকে দুটো গরু সকাল থেকেই উধাও। প্রথমে তারা ভেবেছিল গরু দুটো হয়তো কোনোভাবে খুঁটি খুলে বেরিয়ে গেছে, কিন্তু সারা সকাল তন্ন তন্ন করে খুঁজেও তাদের কোনো হদিশ না পেয়ে যখন তারা ফিরে আসছে তখন নদীর ধারের এক ঝোপের পাশে দৃশ্যটা দেখে হঠাৎ থমকে যায় তারা। দুটো গরুর রক্ত মাখা দেহ পড়ে আছে সেখানে। কেউ যেন কিছুক্ষণ আগেই খুবলে খুবলে খেয়েছে তাদের। রক্ত মাখা হাড়গোড়গুলো দেখে অনেকেই মন্তব্য করেছিল ওটা বাঘ বা ওই জাতীয় কোনো হিংস্র পশুর কাজ, কিন্তু সকালে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনাটায় তারা আরো ভয় পেয়ে যায়। ব্যাপারটা হলো ঘন্টা দুইক আগে থেকে নিমাই বাগদির 7 বছরের ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। সে নাকি বাড়ির বাইরের আমতলায় বসে কি সব খেলাধুলা করছিল একা। কিন্তু নিমাই বাগদির স্ত্রী যখন ছেলেটাকে খাবারের জন্য ডাকতে যায় দেখে সে সেখানে নেই। চারপাশে হাঁক ডাক করেও একে তাকে জিজ্ঞেস করেও তার কোনো খোঁজ মেলেনি। কিন্তু দুটো ঘটনার মধ্যে একটা অদ্ভুত যোগাযোগ আছে। ঘটনাটা ঘটার কিছু আগে দুই অপস্থলেই নাকি বলুকে দেখা গেছে, কিন্তু বলুর উপস্থিতি কি নিছকই কাকতালীয় নাকি তার মধ্যে ভয়ঙ্কর কোনো গভীর সত্য লুকিয়ে আছে। সব শুনে কালীশঙ্করের কপালে দুশ্চিন্তার পুরো ভাঁজ পড়ল। সেই সদ্গম্ভীর মুখে বলল, তোমরা এখন যে যার বাড়ি ফিরে যাও, আমি বিষয়টা নিয়ে একটু ভাবতে চাই। তারপর একটু থেমে নবীনের দিকে ফিরে বলল, নবীন, তুমি কয়েকজনকে নিয়ে গ্রাম আর নদীর পাশগুলোতে আরও একবার খুঁজে দেখো নিমাই বাগদির ছেলেকে কোথাও খুঁজে পাও কিনা। দরকার হলে পাশাপাশি 2-1টা গাঁয়েতেও খবর পাঠাও। আর হ্যাঁ, পথের মধ্যে যদি বলুকে দেখতে পাও আমার কাছে পাঠিয়ে দেবে, কেমন? নবীন ঈষৎ মাথা নেড়ে বলল, আচ্ছা ঠাকুর, আমরা যতটা সম্ভব খোঁজ নেবার চেষ্টা করছি। তারপর একটু থেমে মৃদু স্বরে বলল, ঠাকুর, আপনার দুপুরের আহ্নিকের ব্যবস্থা এখানেই করব কি? কালীশঙ্কর ঈষৎ মাথা নেড়ে সম্মতি জানালে নবীন বেশ কয়েকজন লোককে নিয়ে নিমাই বাগদির ছেলের খোঁজে বেরিয়ে গেল।
এক এক করে উপস্থিত গ্রামবাসীরাও মন্দির চত্বর পরিত্যাগ করল। কালীশঙ্কর শূন্য মন্দির প্রাঙ্গণটাকে স্থির দৃষ্টিতে দেখলেন একবার, তারপর গম্ভীর মুখে প্রবেশ করলেন মন্দিরের ভেতরে। মনে মনে বলল, আশঙ্কা কি তবে সত্যি হতে চলেছে? দুপুর গড়িয়ে বিকেল এলো, কিন্তু না নিমাই বাগদির ছেলে না বলু কাউকে খুঁজে পাওয়া গেল না। গ্রামবাসীদের মধ্যে দুশ্চিন্তা আর ভয় যেন আরো জমাট বেঁধে গেল। কালীশঙ্কর কঠিন মুখে দাঁড়িয়ে রইল একটু, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আজ আমি আসি, কালকে আমি আবার আসব। তোমরা অকারণে ভয় পেও না, আশা করছি কালকে এর সমাধান ঠিকই করতে পারবো। বলি কালীশঙ্কর ধীর পায়ে মন্দির চত্বর ছাড়িয়ে এগিয়ে গেল। ঠাকুর, আমরা কি কিছুটা পথ আপনার সাথে যাব? কালীশঙ্কর একবার বিকেলের মূর্ছে ধরা আলোর দিকে তাকালো, তারপর মৃদু মাথা নেড়ে বলল, না, তার প্রয়োজন নেই। তোমরা বরং পারলে রাতে পালা করে একটু পাহারার ব্যবস্থা করো। আচ্ছা ঠাকুর। বলে নবীন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কালীশঙ্কর আরও একবার উপস্থিত গ্রামবাসীর দিকে তাকিয়ে ধীর পায়ে মন্দির চত্বর ছাড়িয়ে এগিয়ে গেল নিজের বাড়ির দিকে। তার অবচেতন মন যেন অনেক কিছু জানান দিতে চাইছে, কিন্তু চেতন মন যেন তা কিছুতেই মানতে চাইছে না। তবু মুখ দিয়ে অস্ফুট স্বরে বের হয়ে এলো, এও কি সম্ভব? তারপর নিজের মনে মনেই মাথা নেড়ে পা বাড়ালো আবার বাড়ির দিকে, কিন্তু বেশ কয়েক পা এগিয়ে থেমে গেল। রাস্তার পাশের জঙ্গলটা থেকে একটা মৃদু শব্দ কানে এসে লাগল। স্থির চোখে তাকালো জঙ্গলটার দিকে, কান খাড়া করে ধরতে চাইল শব্দটাকে। সন্ধে গড়ানো আবছা আলোয় দেখতে পেল ঝোপের একটা ডাল মৃদু কাঁপছে। কপালে চিন্তার ভাঁজ পড়ল কালীশঙ্করের। ধীর পায়ে এগিয়ে গেলেন কালীশঙ্কর শব্দটা লক্ষ্য করে। মৃদু আওয়াজটা তীব্র হতে শুরু করল, হাড় চেবানোর খটখট একটা শব্দ। কালীশঙ্করের বুকের ভেতর যেন বিদ্যুতের একটা তরঙ্গ দাগ টেনে দিল। ধীর পায়ে এগিয়ে গেল আরো কিছুটা ঝোপটার দিকে, আর দৃশ্যটা দেখে কালীশঙ্করের বুকের ভেতরটা লাফিয়ে উঠল পাগলের মতো। ঝোপটার দিকে পিঠ করে বসে আছে বলু, ঠিক তার পাশে পড়ে আছে একটা শিশুর রক্তাক্ত মাথা। কালীশঙ্করের বুকে যেন কেউ ধরাম করে হাতুড়ি পেটালো। বলু! কালীশঙ্করের চিৎকারে ঘুরে তাকালো বলু। তার মুখ থেকে তখনও ঝরছে টাটকা রক্ত টপ টপ করে। কালীশঙ্কর একবার পাশে তাকালো, দেখল নিমাই বাগদির ছেলের খুবলে খাওয়া দেহটা রক্ত ভেজা অবস্থায় পড়ে আছে। ধকধকে একজোড়া চোখ নিয়ে বলু কালীশঙ্করের দিকে তাকালো। কালীশঙ্করের চিবুক কঠিন হয়ে এলো। বলু, বলু, এসব কি হচ্ছে? বলুর মুখ দিয়ে যেন একটা পাশবিক আওয়াজ বের হয়ে এলো, আর সেই পাশবিক আওয়াজটা তুলে বলু হিংস্র এক ভঙ্গি নিয়ে এগিয়ে এলো কালীশঙ্করের দিকে। আর ঠিক তখনই কালীশঙ্কর অবাক হয়ে দেখল তার চারপাশে সৃষ্টি হয়েছে এক বজ্রের বলয়। বলু কালীশঙ্করের দিকে আরো কিছুটা ধেয়ে আসতেই সেই বজ্রের আঘাতে ছিটকে পড়ল বেশ কিছুটা দূরে, আর সাথে সাথেই বজ্র নির্ঘোষে কেঁপে উঠল চারিপাশ। যখনই পৃথিবীতে অশুভের কালো ছায়া এগিয়ে আসবে, তখনই ভয়ঙ্কর রূপে আবির্ভূত হব আমি, মহাকাল রূপে। মহাকাল, অশুভের বিনাশক। কালীশঙ্কর স্তম্ভিত হয়ে দেখল দেবমূর্তিধারী যুবককে, এবং ততোধিক স্তম্ভিত হয়ে গেল দেবমূর্তির মুখটার দিকে তাকিয়ে। তার পুত্র চন্দ্রশেখর এখন তারই সামনে রুদ্র মূর্তি ধরে দাঁড়িয়ে। কালীশঙ্করের সারা মুখে ছড়িয়ে পড়ল আলোর একটা আভা। তার গণনা তাহলে নির্ভুল। চন্দ্রশেখরের মধ্যে আজ থেকে প্রকাশ হতে চলেছে দৈবিক গুণ, কিন্তু ঠিক তখনই তার বুকের উপর আছড়ে পড়ল আশঙ্কার এক চরম ঢেউ। তার গণনা যদি সঠিকই হয়, তাহলে তো শুরু হতে চলেছে শুভ আর অশুভর এক ভয়ঙ্কর লড়াই। কিন্তু কে জিতবে এই লড়াইয়ে? বুকের মধ্যে আশঙ্কার ঢেউটা নিয়ে কালীশঙ্কর চোখ বুজে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। একটু পরেই বুঝতে পারল তার চারপাশে সৃষ্টি হওয়া বজ্রের বলয়টা অদৃশ্য হয়ে গেছে। চোখ খুলে তাকালো কালীশঙ্কর, অবাক হয়ে দেখল বলুও সেখানে নেই। চোখে বেশ কিছুটা আশ্চর্য ভাব নিয়ে কালীশঙ্কর চন্দ্রশেখরের দিকে দৃষ্টিপাত করল।
দেখল তার মুখে এখন মৃদু হাসির এক রেখা। হাসির সেই আভাটা নিয়ে চন্দ্রশেখর বলল, বাবা, তুমি এখন ফিরে যাও। আমার বেশ কয়েকটা দরকার মেটানোর আছে। একবার শিমুলতলি যাব। তাছাড়া একটু থামল চন্দ্রশেখর। এক পলক দেখল খুবলে খাওয়া রক্ত ভেজা শিশুর দেহটিকে। তারপর ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাছাড়া এই দেহটিকে সৎকারের ব্যবস্থা করতে হবে। কালীশঙ্কর আরও একবার ভারী দৃষ্টিতে ছোট্ট নিষ্প্রাণ দেহটাকে দেখল। তারপর গম্ভীর স্বরে বলল, সেই পিশাচটা গেল কোথায়? কোথায় আর যাবে? আপাতত কোনো নিরাপদ আশ্রয় গা ঢাকা দিয়েছে। তুমি চিন্তা করো না, সময় আসুক আমি তাকে ঠিক বধ করব। কিন্তু কিন্তু তার আগে কয়েকটা বিষয় আমাকে খোঁজ নিতে হবে। কেন এরকম একজন পিশাচের জন্ম হলো? কি ছিল তার জন্মের ইতিহাস? সব জেনে আমি তার বন্ধনের ব্যবস্থা করব। বাবা, তুমি এখন যাও, আর মাকে উদ্বিগ্ন হতে নিষেধ করবে। আমি নির্দিষ্ট সময়ের পূর্বেই ফিরে যাব। বলেই চন্দ্রশেখর দৃঢ় পদক্ষেপে শিমুলতলির দিকে এগিয়ে গেল। কালীশঙ্কর এক মুহূর্ত স্থির দৃষ্টিতে দেখল চন্দ্রশেখরের চলে যাওয়াটা। তারপর বুকের মধ্যে এক চোরা স্রোত নিয়ে ফিরতে লাগলো বাড়ির পথে। শিমুলতলি পৌঁছে চন্দ্রশেখর গিয়ে হাজির হলো বলুদের বাড়ির দরজায়। রাস্তায় দু একজনকে জিজ্ঞেস করে জেনে নিয়েছে বাড়ির ঠিকানাটা। শিমুলতলিতে এর আগে বাবার হাত ধরে সে খুব ছোটবেলায় একবার এসেছিল। বাবা চুপি চুপি দেখিয়েছিল তার মামার বাড়িটা। কেন মামা বাড়িতে তারা আসে না সেসব ব্যাপারে বলেছিল অনেক কিছু। সেই উপলব্ধিটাই তাকে শিমুলতলি আসতে হয়তো বাধা দিয়েছিল এতদিন। কিন্তু আজ যে আর উপায় নেই। আলতো হাতে দরজাটা নাড়া দিল চন্দ্রশেখর। একটু পরেই খুলে গেল দরজাটা। চন্দ্রশেখর দেখল পিদিম হাতে দাঁড়িয়ে এক মহিলা। চন্দ্রশেখর মহিলার মুখের দিকে স্থির দৃষ্টি ফেলল। তারপর মৃদুর স্বরে বলল, মা, আপনার কাছে আমার কিছু বিশেষ দরকার আছে। চন্দ্রশেখরের কথায় মহিলার চোখের পাতা দুটো নড়ে উঠল একটু। ঈষৎ কাপা স্বরে জিজ্ঞেস করল, কে তুমি? চন্দ্রশেখর মহিলার প্রশ্নে হাসল একটু। তারপর ধীর স্বরে উত্তর দিল, আমি চন্দ্রশেখর মুখার্জি, পিতা কালী শঙ্কর মুখার্জি। পরিচয় শুনে মহিলার চোখের পাতা দুটো একবার তিরতির করে নড়ে উঠল। একই রকম কাঁপা কাঁপা গলায় বলল, কি দরকার বলো? বলুর জন্ম বৃত্তান্ত আর তার আসল পরিচয়। দৃঢ় কণ্ঠে বলল চন্দ্রশেখর। কিন্তু কথাটা মহিলার কানে পৌঁছানোর আগেই যেন হাতের পিদিমটা কেঁপে উঠে পড়ে গেল মাটিতে। সাথে সাথেই চাপ চাপ অন্ধকারে ছেয়ে গেল চারিপাশের পরিসর। আর ঠিক তখনই অন্ধকার ফুঁড়ে বের হয়ে এলো একটা পাশবিক গর্জন। কেউ যেন ভয়ঙ্কর আক্রোশে ফুঁসছে। তীক্ষ্ণ চোখে তাকালো চন্দ্রশেখর অন্ধকারের দিকে। দেখল ঘন অন্ধকারে একজোড়া চোখ ধক ধক করে জ্বলছে। সন্ধ্যের অন্ধকার গড়াতে শুরু করেছে। কুটিরের ভেতর থেকে প্রভার সন্ধ্যা পূজার শাঁখের আওয়াজ ভেসে আসছে। কুটিরের দাওয়ায় বসে কালীশঙ্কর আর চন্দ্রশেখর পিদিমের আলোয় শিমুলতলির সমূহ বিপদ আর তার প্রতিকার নিয়ে এক গুরুগম্ভীর আলোচনা করছেন। ঠিক তখনই সামনের অন্ধকারে খসখসে একটা আওয়াজ শোনা গেল। কালীশঙ্কর আলোচনা থামিয়ে কান খাড়া করে শব্দটা ধরতে চাইল। আওয়াজটা যেন খসখস করে আরও কিছুটা এগিয়ে এসে থেমে গেল হঠাৎ। কালীশঙ্কর শব্দের উৎসটার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, কে ওখানে? কালীশঙ্করের এই প্রশ্নে অন্ধকার ফুঁড়ে বের হয়ে এলো এক মহিলা। মৃদুস্বরে বলল, ঠাকুর, আমি। কালীশঙ্কর গভীর দৃষ্টিতে তাকিয়ে চিনতে চেষ্টা করল মহিলাটিকে, কিন্তু যেন ঠাহর করতে পারল না। আসুন মা, আসুন এদিকে। আজ আপনার অনেক কিছু বলার আছে আমাদের। আপনি সবটুকু না বললে শিমুলতলিকে এই বিপদ থেকে উদ্ধার করা যাবে না। চন্দ্রশেখরের কথায় মহিলা এগিয়ে এসে মৃদুস্বরে বলল, ঠাকুর, আমি সরোজ, বলুর মা। তার জন্মবৃত্তান্ত সম্পর্কে আপনাদের জানাতে এসেছি। কালীশঙ্করের ভুরু ঈষৎ কুঁচকে গেল। বেশ কিছুটা আগ্রহ নিয়ে সে তাকালো সরোজের দিকে। সরোজ বলতে শুরু করল, বলুর জন্ম একদম স্বাভাবিক মানুষের জন্মের মতো নয়। সে যখন আমার পেটে আসে।
সরোজ একটু একটু করে বলে গেল সবটাই। কালীশঙ্কর ও চন্দ্রশেখর নীরবে শুনল সবটা। কুটিরের দরজার আড়ালে দাঁড়িয়ে আরও একজন নীরবে শুনে গেল সব। তার বুকের ভিতর কেমন যেন অজানা এক অনুভূতির স্রোত বয়ে গেল। সব শুনে চন্দ্রশেখর বলল, সেই জটাধারী মহিলার দেখা পাবো কোথায়? সরোজ মৃদুস্বরে তার আবাসস্থলের ঠিকানাটা জানালো চন্দ্রশেখরকে। চন্দ্রশেখর সব শুনে নিজের মনে অস্ফুট স্বরে বলল, বেশ, তবে দেখা যাক কি হয়। মহিলাটির কথা শেষ হলে মাথা নিচু করে যাবার জন্য পা বাড়ালো, কিন্তু কালীশঙ্কর তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি নিজে কোনো পিশাচের জন্মদাত্রী হয়েও এতদিন সব লুকিয়ে রেখেছিলে কেন? কেনই বা আজ নিজে থেকেই এত দূরে এসে এইসব শোনাতে চাইছো? ঠাকুর, এতদিন আমি যা গোপন করেছি তার শাস্তি আমি পেয়েছি। সে পিশাচ নিজেই নিজের বাবাকে গতকাল রাতে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমি ভয়ে কিছু বলতে পারিনি। আমাকেও হয়তো খুব শিগগিরই। চাপা এক কান্না কথাটাকে যেন তার গলাতে আটকে দিল। চন্দ্রশেখর তীক্ষ্ণ একটা দৃষ্টি ফেলল সামনের অন্ধকারে, তারপর ধীর স্বরে বলল, মা, আমি কি কিছুটা পথ আপনাকে এগিয়ে দিয়ে আসবো? সরোজ মাথা নেড়ে বলল, না, আমার সাথে আরও একজন এসেছে। সে কিছুটা আগে দাঁড়িয়ে আছে, তার সাথে আমি ফিরব। এখন আসি ঠাকুর। বলে ধীর পায়ে অন্ধকারে মিলিয়ে গেল সরোজ। ক্ষণিকের জন্য নিস্তব্ধতায় ছেয়ে গেল কুটির চত্বর। কালীশঙ্কর মৃদু একটা শ্বাস ছাড়ল, তারপর গম্ভীর স্বরে চন্দ্রশেখরের দিকে তাকিয়ে বলল, তাহলে এখন কি করণীয়? পিশাচ বধের জন্য তৈরি হও। কথাটা যেন কুটির চত্বরে প্রতিধ্বনিত হলো অন্ধকারের মধ্যেই, আর সেই প্রতিধ্বনি আছড়ে পড়ল নীরবে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা কোনো এক মায়ের বুকেও। রাত তখন বেশ গভীর, চারপাশ ঘন কালো চাদরে ঢাকা। ঘুমের মাঝে হঠাৎ উঠে পড়ল চন্দ্রশেখর। কোনো এক দুঃস্বপ্ন যেন ঘুমের মধ্যে নাড়িয়ে দিয়ে গেল তাকে। স্বপ্নের ঘোরে কোনো এক মায়ের আকুল আর্তনাদ যেন তার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল দারুণভাবে। সমস্ত মনটা একটা বিন্দুতে স্থির করল চন্দ্রশেখর। তারপর হঠাৎই উঠে পড়ল বিছানা ছেড়ে। তাকে এক্ষুনি যেতে হবে শিমুলতলিতে। সেখানে যে একজন ভয়ঙ্কর মৃত্যুর সম্মুখীন হতে চলেছে। দ্রুত একটা পোশাক পরে যতটা সম্ভব নিঃশব্দে বাইরে এলো। একবার ভাবল বাবা মাকে জানিয়ে যাবে, তারপর কি ভেবে দ্রুত পা বাড়ালো অন্ধকারের মধ্যে। শিমুলতলিতে পৌঁছে বুকের ভেতরটা আরও একবার কেঁপে উঠল চন্দ্রশেখরের। মনের ভেতরে কেউ যেন বলছে বড্ড দেরি হয়ে গেল। যতটা দ্রুত সম্ভব অন্ধকার টপকে পৌঁছল বাড়িটার সামনে। কদিন আগেই এই বাড়ির দরজা থেকে ফিরে যেতে হয়েছিল তাকে এক প্রকার ব্যর্থভাবেই। সেই জ্বলন্ত চোখ দুটো যেন সেদিন হঠাৎই অন্ধকারে অদৃশ্য হয়ে গিয়েছিল। তাছাড়া কোনো এক মায়ের করুণ নীরব আরতি তাকে সেদিন বাড়িটার ভিতরে ঢুকতে দেয়নি। কিন্তু আজ কোন অমুক টানে রাতের গভীর অন্ধকারেও তাকে আসতে হয়েছে, সে নিজেও জানে না। সেদিন ঘন অন্ধকারে জ্বলতে থাকা চোখ দুটো যেন ভয়ঙ্কর কোনো লড়াইয়ের আমন্ত্রণ জানিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। আলতো হাতে দরজাটায় চাপ দিল চন্দ্রশেখর। দরজাটা খুলে গেল মৃদু আওয়াজ করে, আর এই আওয়াজটাই যেন তার বুকের কাঁপুনিটা আরো বাড়িয়ে দিল। পিশাচটা কি স্বীকার করতে বাইরে বেরিয়েছে, না হলে দরজাটা ভেতর থেকে লাগানো নেই কেন? ধীর পায়ে ভিতরে ঢুকলো চন্দ্রশেখর। আর উঠোনে পা দিয়েই যে শব্দটা তার কানে গেল, তাতে তার শরীরটা প্রবলভাবে কেঁপে উঠল আশঙ্কায়। শব্দটা লক্ষ্য করে এগিয়ে গেল যত দ্রুত সম্ভব, কিন্তু ইতে পা দিয়েই চন্দ্রশেখর যা দেখল তাতে তার বুক ফাঁকা হয়ে গেল। বলু কর্মর শব্দে চিবিয়ে চলেছে হাড় আর কাঁচা মাংস, আর মেঝেতে নিথর হয়ে পড়ে আছে একটা খুবলে খাওয়া মহিলার দেহ। চন্দ্রশেখর বুঝল তার আশঙ্কা সত্যি হয়ে গেছে। কোনো এক নরখাদক পিশাচ তার নিজের জন্মদাত্রীকে করেছে নিজের খিদের শিকার। বুলু এতটাই নিজের খাবারে মত্ত ছিল যে সে খেয়ালই করেনি কখন চন্দ্রশেখর এসে দাঁড়িয়েছে। চন্দ্রশেখর কুপির মৃদু আলোয় দেখল
বলুর মুখ থেকে টপ টপ করে ঝরছে রক্ত। রাগে ক্ষোভে চন্দ্রশেখরের চিবুক কঠিন হয়ে গেল। কিভাবে একজন সন্তান তার নিজের মায়ের শরীর থেকে এভাবে মাংস খুবলে খায়? নাকি সৃষ্টির নিয়মে এও এক অমোঘ লিখন, যে লিখন হয়তো যুগ যুগান্তরে প্রবাহিত হবে। হয়তো তখনও কোনো সন্তান মায়ের নাড়ি ছিঁড়ে বের হয়ে এসে সময়ের প্রভাবে পিশাচ রূপেই দেখা দেবে, খুবলে খেতে চাইবে নিজের জন্মদাত্রীকে, হয়তো অন্য কোনোভাবে, অন্য কোনো রূপে। বলু একবার খাওয়া থামিয়ে তাকালো চন্দ্রশেখরের দিকে, আর তাকিয়েই চন্দ্রশেখর কিছু বোঝার আগেই ঝড়ের বেগে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। চন্দ্রশেখর ছিন্ন ভিন্ন দেহটাকে ভারী দৃষ্টিতে দেখল একবার, তারপর চাপা একটা কষ্ট, ক্ষোভ, রাগ নিয়ে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। একটি গরু ঘাসে মুখ ডুবিয়ে আপন মনে খেয়ে চলেছে নরম কচি ঘাসগুলো, কিন্তু হঠাৎই থামিয়ে দিল খাওয়াটা। একবার আকাশের দিকে মুখ তুলে হাম্বা স্বরে ডাকল, তারপর আবারও মন দিল খাওয়াতে। বেশ কিছুটা দূরে নড়ে উঠল জঙ্গলের দু একটা গাছ আলতোভাবে। গরুটার চারপাশে কালো ছাইয়ের গুঁড়োর মতো কিছু একটা বৃত্ত আঁকা, কিন্তু বৃত্তের এক হাত পরিসর কোনো অদ্ভুত কারণে সাদা গুঁড়ো দিয়ে অঙ্কিত। উল্টো দিকে গরু এবং বৃত্তের থেকে প্রায় হাত দশেক দূরে বেশ কয়েকটা গাছের সারির আড়ালে গুটি কতক লোকজন হাতে লাঠি এবং বল্লম নিয়ে দাঁড়িয়ে। উপস্থিত লোকগুলোর মধ্যে কালীশঙ্করকেও দেখা গেল গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। উপস্থিত জনতার মধ্যে নবীন চাপা অথচ ক্রুদ্ধস্বরে বলল, ঠাকুর, আপনি আদেশ দিলেই আমরা ঝাঁপিয়ে পড়ব। আজ ওই পিশাচকে শেষ করবই। কালীশঙ্কর তার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, সংযত হয়ে অপেক্ষা করো, পরিস্থিতি বুঝে আমি নির্দেশ দেব। আমার চন্দ্রনাথের ওপর পুরোপুরি ভরসা আছে। আরও বেশ খানিকটা সময় অতিবাহিত হলো এভাবেই। কালীশঙ্কর সহ উপস্থিত লোকদের দৃষ্টি এখন বৃত্তের ভিতর গরুটার ঘাস খাওয়াটা লক্ষ্য করতে লাগল। কিন্তু কয়েকটা মুহূর্ত পরেই উল্টো দিকের জঙ্গলে বেশ কয়েকটা গাছ প্রবলভাবে নড়ে উঠল। গরুটা খাওয়া থামিয়ে তাকালো সেদিকে। একটু পরেই শোনা গেল জঙ্গলের ভেতর থেকে কারো দৌড়ে আসার আওয়াজ, সাথে ভয়ঙ্কর জান্তব এক শব্দ। জঙ্গলের দিক থেকে প্রবল বেগে ছুটে আসা একটা দমকা বাতাস যেন নাড়িয়ে দিল উপস্থিত সকলকে। গরুটাও খুঁটি খুলে পালাবার জন্য ছটফট করে উঠল, আর ঠিক তখনই সবকিছু তোলপাড় করে ছুটে এলো এক ভয়ঙ্কর পিশাচ। মুখ দিয়ে তার ভয়ঙ্কর খিদের এক চিৎকার বের হয়ে আসছে, চোখ থেকে বের হয়ে আসছে আগুনের ঝলক। গরুটা ভয়ঙ্কর একটা ডাক ছেড়ে পাগলের মতো দড়িটা ছিঁড়তে চাইছে। নবীন কালীশঙ্করের দিকে তাকিয়ে আবারও চাপা অথচ কাঁপা কাঁপা গলায় বলল, এ তো আমাদের বলু মনে হচ্ছে, সরোজের বেটা, তাই না? কি করে? এই কি তবে? কালীশঙ্কর মৃদু হেসে বলল, সেটাই তো জন্ম রহস্য হে নবীন। শুদ্ধ অশুদ্ধ গর্ভের মধ্যে তফাৎ এটাই। কালীশঙ্কর নবীনকে আরো কিছু বলার আগেই দেখলো গরুটা ছিঁড়ে ফেললো দড়িটা, আর বৃত্তের মধ্যে ঘুরতে লাগলো পাগলের মতো গুনগুন করে। পিশাচটা বৃত্তের কাছটা এসে থামলো এক মুহূর্ত। কালো ছাইয়ের মতো গরুটাকে একবার দেখে কিছু একটা বুঝতে চাইল। বৃত্তের ভিতরে ঘুরতে থাকা গরুটাকেও দেখল। তার মুখ থেকে লকলকে জিভ বের হয়ে এলো, আর সেখান থেকেই ঝরঝর করে ঝরতে থাকলো লালা। সামনের শিকারটা যেন তাকে প্রচণ্ড টানছে। হঠাৎ কালো বৃত্তের মধ্যে সাদা গরুর অংশটুকু চোখে পড়ল তার, আর সাদা অংশটা দেখেই পিশাচের চোখ দুটো চকচক করে উঠল। দ্রুত এগিয়ে গেল সাদা গরুটার দিকে, তারপর বড় একটা পা ফেলে ঢুকলো বৃত্তের ভিতর। কিন্তু কবেই বা কোনো পিশাচ বুঝতে পেরেছে দৈবের খেলা। পিশাচটা বৃত্তের ভিতরে ঢুকেই প্রকাণ্ড মুখ হাঁ করে গিলে খেতে গেল গরুটাকে। গরুটাও প্রাণ ভয়ে চরকির মতো ঘুরতে থাকলো বৃত্তের ভিতর, মুখে আওয়াজ তুলে। শিকার ফসকে যেতে পিশাচটা যেন এখন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। মুখে প্রচণ্ড একটা শব্দ তুলে ধেয়ে গেল চোখের সামনে ঘুরতে থাকা শিকারটার দিকে। উপস্থিত লোকগুলো গাছের আড়াল থেকে দেখে যেতে লাগলো এই ভয়ঙ্কর দৃশ্যটাকে। একটু পরেই শো শো শব্দ তুলে একটা ঝড় জঙ্গলের দিক থেকে এসে চারিদিকের আকাশ বাতাস ছেয়ে ফেলল।
একটা মুহূর্ত অন্ধকারে ঢেকে গেল চারপাশ। চাপ চাপ ধুলো আর গাছের ভাঙা ডাল বাতাস কেটে ভেসে রইল সামনের পরিসরটায়। কিন্তু একটু পরেই ঝড় ধীরে ধীরে স্থিমিত হয়ে আসতে অন্ধকার সরে আলো ফুটে উঠল। আর কালীশঙ্কর সহ উপস্থিত লোকজন অবাক হয়ে দেখল বৃত্তের মধ্যে গরুটা আর নেই, শুধু ওই মাংস খাদক পিশাচটা উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে আছে বৃত্তের ভিতরে এখনো। কালীশঙ্করের চোখ গেল বৃত্তির কিছুটা দূরে। অবাক চোখে দেখল বৃত্তের বাইরে সেখানে মুখে স্থিমিত একটা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে এক দিব্য পুরুষ। কালীশঙ্কর সেদিকে তাকিয়ে মনে মনে প্রণাম জানালো। পিশাচটা বৃত্তের ভিতরটা একবার চকিতে দেখে নিল। শিকার ফসকে যাওয়ায় ভয়ঙ্কর ক্রোধের একটা গর্জন ছাড়ল সে। তারপর দৌড়ে বের হতে চাইল, কিন্তু সাদা গুঁড়োটায় পা দিতেই ভীষণ বেগে একটা বজ্র আছড়ে পড়ল, আর ওই বজ্রের আঘাতে পিশাচটা ছিটকে পড়ল বৃত্তের বেশ কিছুটা ভিতরে। পিশাচটা দ্রুত নিজের শরীরটা ঝাঁকুনি দিয়ে তুলে ছুটে গেল উল্টো দিকে, আর কালো বৃত্তটায় পা দিতেই তার শরীরটা যেন ভয়ঙ্কর একটা ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল থরথর করে। বেশ কিছুটা পিছিয়ে এলো পিশাচটা। মুখে তখনও ভয়ঙ্কর শব্দ, কিন্তু একটু পরেই দেখল কালো বৃত্তটা একটু একটু করে ছোট হয়ে ঘিরে ধরতে চাইছে তাকে। কি করবে না করবে বুঝতে না পেরে সে পিছিয়ে আসতে গেল, আর সশব্দে পড়ে গেল সাদা গুঁড়োর বৃত্তরেখাটার উপর। আর ঠিক তখনই আকাশ বিদীর্ণ করে আরও একটা বিদ্যুৎ আছড়ে পড়ল পিশাচটার শরীরে, আর শরীরটা বজ্রের আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। উপস্থিত লোকজন স্তম্ভিত হয়ে দেখল কেমন করে এক দানবের শরীর ভয়ঙ্কর আর্তনাদ করতে করতে একটু একটু করে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শরীরের সব অংশটুকু পুড়ে ধোয়ার কুণ্ডলি হয়ে মিলিয়ে যেতেই বজ্রের আগুনটা নিভে গেল। কালো বৃত্তটা অদৃশ্য হয়ে গেল একটু একটু করে। উপস্থিত লোকগুলো যাবার জন্য পা বাড়ালো, আর ঠিক তখনই আকাশ কাঁপিয়ে ধ্বনিত হলো, পৃথিবীতে যখন যেখানেই অশুভ জন্ম নেবে সেখানেই প্রচণ্ড রূপে দেখা দেব আমি, মহাকাল রূপে। মহাকাল, অশুভের বিনাশক। ছোট্ট পাত্রে মুড়ি আর বাতাসে নিয়ে খেতে খেতে প্রভার সাথে কথা বলছিল কালীশঙ্কর। প্রভা বেশ খানিকটা তুলো নিয়ে সলতে পাকাতে পাকাতে মাথা নেড়ে শুনে যাচ্ছে স্বামীর কথাগুলো। হঠাৎই উঠোন পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে এলো একটা লোক। লোকটার খালি গা, বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। কালীশঙ্কর তার দিকে তাকাতে সেই হাউমাউ করে বলে উঠল, ঠাকুরমশাই, আমি সুবল গ্রাম থেকে আসছি, সেখানে বড় বিপদ। আপনি এক্ষুনি চলুন, দয়া করে এক্ষুনি চলুন ঠাকুরমশাই। মুড়ির পাত্রটা দাওয়ায় নামিয়ে রেখে কালীশঙ্কর ঈষৎ ভুরু কুচকে জিজ্ঞেস করল, বিপদ? কিসের বিপদ? ভয়ঙ্কর এক দানব আমাদের গ্রামে। লোকটা আর পারল না, জ্ঞান হারিয়ে পড়ে গেল মাটিতে। প্রভা সলতেগুলো ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গেল লোকটার দিকে। কালীশঙ্করও ধীর পায়ে এগিয়ে গেল চিবুক কঠিন করে। সে বুঝে নিয়েছে আবারও শুভ আর অশুভের ভয়ঙ্কর এক খেলা হতে চলেছে, কিন্তু কে জিতবে এই খেলায়? এতক্ষণ তোমরা শুনছিলে মহাকালের আবির্ভাব ও পিশাচবধ, রচনা হেমন্ত দত্ত। আমাদের পরিবেশনা যদি তোমাদের ভালো লাগে আমাদের এই ভিডিওটিকে একটা লাইক করে দিও, আর এরকমই নানা স্বাদের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানাতে ভুলো না গল্পটা তোমার কেমন লাগলো এবং ভবিষ্যতে কী ধরনের গল্প তোমরা শুনতে চাও। আগামী সপ্তাহে আবার দেখা হবে আরও একটা নতুন নিবেদনের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।